থেকে বের হওয়ার মনে রাখেন উনি যেভাবে বললো আমি কিন্তু উত্তরগুলো দেওয়ার আমাকে সুযোগ দিবেন কিন্তু দেখি না না উনাকে মাঠে আপনি দেখবেন কেন উনাকে কালকে মাঠে দেখলে পরশুদিন আপনি গ্রেফতার করে নিয়ে যাবেন মাঠে দেখবেন আমাদেরকে গ্রেফতার করেছে না ও সরকার কি আমার এই নিরাপত্তা আমার মনে হয় যে আমাদের এই আলোচনার উদ্দেশ্য থেকে আসলে আমরা আমার মনে হয় এই আলোচনার উদ্দেশ্য থেকে আমরা আসলে অনেক দূরে সরে যাচ্ছি। আমি এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে মিল্টন ভাই আপনার কাছে আমি শুনতে চাইবো আপনি কি মনে করেন যে এই সমস্যাটার এই সংকটটার সমাধান আসলে কিভাবে হতে পারে বা কিভাবে হওয়া সম্ভব বলে আপনি মনে করেন? আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। পর ফিরে এলাম আজকের বাংলাদেশের ডাক্তার আবুল হাসান মিল্টন। আমরা সমাধানের পথ আপনার কাছে জানতে চাইছিলাম, আপনার কাছে কি মনে হয় যে এই সংকট থেকে আসলে আমরা উত্তরণ কিভাবে ঘটতে পারি বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হয় যে অবরোধ বা আন্দোলন যে নামেই ডাকি এটা মানুষের কাছে সন্ত্রাস হিসেবে পরিচিত হচ্ছে এবং সন্ত্রাস দমনে সরকারের একটা দায়িত্ব থাকে। পাশাপাশি আমি একটা ঘটনার কথা বলতে চাই। 1970 সালের 17ই জানুয়ারি 6 দফার বিরোধিতা করে মওদুদীপন্থী জামাত একটা জনসভা আহ্বান করছিল এই বাইতুল মোকাররমে এখানে, এবং তখন পাবলিক সেই জনসভাটা হইতে দেয় না এবং পাবলিক গণপিটুনি দিয়ে সেদিনও এই জামাত এবং ছাত্র সংঘ যারা ছিল গণপিটুনি খেয়েছিল। এবং আজকে আমি যদি মানে বলি যে রাজনৈতিক দলে যারা এই সন্ত্রাসের বিপক্ষে তাদের একটা কর্মসূচি করা উচিত, ধর বোমাবাজ কর্মসূচি। এবং দেখেন এই যে খুব রিসেন্টলি লাস্ট 1-2 সপ্তাহ জনগণ কিন্তু ধাওয়া দিচ্ছে এবং ধরা পড়ছে, যে পেট্রোল বোমা মারছে ককটেল মারছে এটা ধরা পড়ছে এবং তারা তাদের আইডেন্টিটি দিচ্ছে। তারা শিবির নইলে ছাত্রদল করছে অধিকাংশ, এবং কিছু হলো ভাড়াটে, গ্যারেজ শ্রমিক, অমুক শ্রমিক। সুতরাং এই মানে জনগণকে সম্পৃক্ত করতে হবে এই সন্ত্রাসের বিরুদ্ধে, সরকারকে নিশ্চিত করতে হবে এই সন্ত্রাস ঠেকাতে হবে। আর বিএনপি যে আন্দোলন, আমার কাছে মনে হয় যে এটা চৈত্র মাসের ওয়াজ বিএনপি শীতকালে করতেছে। এখন এই যে 7 দফার প্রাসঙ্গিকতা, এই 2014 সালের ডিসেম্বর মাসে 7 দফার প্রাসঙ্গিকতা কতটুকু এটা বিএনপির একটু নিজেদের উপলব্ধি করা উচিত। বিএনপি একটা বড় দল, অস্বীকার করা। আপনি বিএনপির অনেকগুলো উপলব্ধির কথা বললেন, সরকারের কি কোনো কিছু উপলব্ধি করার আছে? আসলে সরকার যে একটি নির্বাচন করলো, সেই নির্বাচনের মধ্যে আসলে সবচেয়ে বড় দলটি অংশগ্রহণ করলো না, আরো অনেকগুলি ছোট ছোট দল অংশগ্রহণ করলো না, 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো। সরকারের কি কিছু কনসিডার করা আছে নাকি সরকার এরকমই ভাববে যে 2019 সাল পর্যন্ত আমরা সরকারই থাকবো? আমি একটা কলাম লিখে আমি একটা লেখা লিখেছিলাম, বিএনপির যত ভুল। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল তাদের একটা ভুল। আমি জানি না তাদের এই মূল্যায়নটা আছে কিনা। আমরা ধারণা আওয়ামী লীগের কোনো ভুল কি আপনি দেখেন? অবশ্যই আওয়ামী লীগের কেন ভুল একটা বলেন তো মিল্টন ভাই, আওয়ামী লীগের ভুল। আমি আওয়ামী লীগের সমালোচনা করতে চাই, আওয়ামী লীগের ভুল দেখতে চাই না। আমি যখনই করতে চাই তখনই আমার সামনে আসে যে আমি আওয়ামী লীগের বিকল্প চাই, কিন্তু আমি কাকে চাই বিকল্প হিসেবে? সেই দলটা যে আমার মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, সেই দলটা যে আমার আপাতত আপনার আওয়ামী লীগের বিকল্প পেতে হবে না। আওয়ামী লীগ যেগুলি ভুল করেছে সেগুলি দুই একটা বলেন। আপনার একটা বেটার আওয়ামী লীগের সরকার পরিচালনা অনেক সীমাবদ্ধতা আছে, কিছু ভুল ধারাবাহিকভাবে চলে আসছে বাংলাদেশে। যে বাংলাদেশে গুড গভর্নেন্স, বাংলাদেশে গণতন্ত্রকে, আমরা যে গণতন্ত্রের কথা বলি, আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে হবে। সেই প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো কিন্তু বাংলাদেশে অনেক দুর্বল। আমাদের সংসদকে আরো ইফেক্টিভ করতে হবে, আমাদের আইন বিভাগ। এই মুহূর্তে বিএনপির সাথে কোনো ধরনের আলোচনা বা রাজনৈতিক সংকট, মানে এটাকে রাজনৈতিক সংকট হিসেবে স্বীকৃতি দিয়ে সেই সংকট নিরসনে কোনো উদ্যোগ সরকারের নেওয়ার কোনো সুযোগ আছে বলে আপনি মনে করেন? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো সরকার আগে সন্ত্রাস দমন করুক এবং রাজনীতির সাথে। কিভাবে দমন করবে? মানে যে দেখামাত্র গুলি করে? না, জনগণ সম্পৃক্ত হবে এবং দেখামাত্র গুলি তো এটা তো বিশেষ স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এটা তো রেগুলার প্র্যাকটিস না। ওকে, তার মানে হচ্ছে যে করা। মনিয়াপা, আপনি কিভাবে এই সংকট থেকে উত্তরণের পথ দেখেন, আপনি যদি একটু বলতেন। আমি উত্তরণের পথের আগে কিছু কথা বলতে চাই, সেটা হলো যে কারা ধরা পড়ছে। আমি দুটো কথা বলতে চাই। গত পরশুদিনে বিভিন্ন পত্রিকায় আসছে পেট্রোল বোমা সহ ফেনী শহরে 7টি হাত বোমা সহ ফেনী পৌর আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল করিমের ভাতিজা আজিম উদ্দিন অ্যারেস্ট হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ধোবজা বাজারে আওয়ামী লীগের নেতা ইউসুফ আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে পুলিশ। তো এখান থেকে মানে বোঝা যায়, এবং যাত্রাবাড়ি নিয়েও কথা আছে, পুলিশের সামনে এই বোমাটা ফেলা হয়েছে, যাত্রাবাড়ি নিয়েও কথা আছে, আমি এইটুকে গেলামই না। এরপরে একজন বলেছেন যে পাগলকে শিকল দিয়ে বাঁধতে হয়। পাগল যে কে হয়েছে ইতিমধ্যে জনগণ জেনে গেছে। গতকালকে অর্থমন্ত্রী বলেছে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে, দোহাই আপনাদের এখনো মানে অবরোধ প্রত্যাহার করেন। আর পাশাপাশি
তুফাইল আহমেদ সাহেব বলেছেন দেশ ভালোভাবে চলছে, যেটা আমার বাম পাশের বন্ধু বললেন খুব ভালো আছেন, তারা ডেইলি যাচ্ছেন আসছেন, এরকম অবরোধ থাকলে তাদের কিচ্ছু আসবে যাবে না। তো ওই যে রোম যখন পুড়ছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে, এইসব নিরুরা দেশ চালাচ্ছে। তো আমরা পুরি না, এই সরকার পুরে। আমি কিন্তু তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ দুটো বলে দিলাম। সরকার পুরে, এটা গতকালকের পত্রিকা, বিভিন্ন পত্রিকাগুলোয় আসছে। আমি বলি আমি গতকালকে নামগুলা কিন্তু বলছি, আপনি জেনে আমাকে ফোন দিবেন। নামগুলো আপনারা পুলিশের সাথে কথা বলেন। আমি বেশ কয়েকটা পত্রিকায় পড়েছি, আমি আপনারা নামগুলো জেনে নেবেন। আমি শুধু পড়ি নাই, আমি তুলে নিয়ে আসছি। আমি কনফার্ম না হয়ে, যেহেতু পত্রিকার নামটা আমি এখানে লিখি নাই, কিন্তু আমি লোকগুলোর নাম কিন্তু তুলে আনছি, আওয়ামী লীগের লিডারদের। আপনারা কিন্তু পুলিশকে সার্চ করলেই পারবেন। আমি এখন এটা নিয়ে কথা বলবো না। আপনারা বলছেন জনগণ নাকি মেনে নেয় না। জনগণ মেনে না নেওয়ার জন্য প্রথম আলো সহ অনেক পত্রিকায় লিখে আছে 400 টাকা দিয়ে শ্রমিক ভাড়া নিয়ে ওই কূটনৈতিক পাড়ায় আপনারা যাচ্ছেন। শ্রমিকরা বলছে কিসের জন্য যাচ্ছি আমি জানি না। তারা আওয়ামী লীগের এত দৈন্যতা, এত খারাপ অবস্থা। পাশাপাশি আপনি গতকালকের জানাজার দিকে তাকায় দেখেন যে আমাদের দৈন্যতা যদি এত বেশি হয়, অবরোধের মুখে, এত কিছুর মুখে তিল ঠায়ের জায়গা ছিল না ঢাকা শহরে। তো বলছে যে জানাজা যাবে এখন, কিন্তু তারা জান না, তারা কিন্তু জান না। শুধু জানি নাই, শোনেন, যেটা একজন প্রধান সেনা প্রধানের স্ত্রী, পুত্র, শ্বশুর শাশুড়ি, মাতা পিতা সহ যেখানে সামরিক অবস্থানে দাফন করার নিয়ম, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী যিনি, উনি কিন্তু সেই জায়গা থেকে স্থানান্তর করতে বাধ্য হয়েছেন। এটা আমার অধিকার। যদি আমার রুলস এন্ড রেগুলেশনে থাকে, আমি মহিউদ্দিন ভাই, আমি চাই ওই জায়গাটা বলছে যে রুলস এন্ড রেগুলেশন নাই। সামরিক বাহিনী বলছে রুলস এন্ড রেগুলেশন নাই। শুনেন, সামরিক বাহিনীর প্রধান যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি যদি বলেন তখন সবই বলে। এখন এই দেশে যে আইন কিভাবে চলছে আপনি ভালো করে, বাংলাদেশের প্রেসিডেন্ট যে জায়গায় কবর হইছে, বাংলাদেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ কোনো জায়গা তো হতে পারে না। যদি কোকোকে অসম্মান করা হতো, জনাব আরাফাত রহমান কোকোকে, তাকে অসম্মান, কিন্তু আপনারা কিন্তু বলছেন যে অসম্মান করা হচ্ছে। আপনি বলেন নাই, আপনি একটা জায়গায় নির্ধারিত জায়গায় ঠিক করলো, যেটা আমার আইনের মধ্যে আছে, আমি তো বেআইনি ভাবে চাই নাই। সেই জায়গাটায় যারা এত নাটক করলেন, অথচ একটা কবর কি হলে কি হতো? একটা মরা মানুষ কি এতই বেশি শক্তিশালী? কথা বলছেন আপা, এই যে কোন নাটকের কথা বলেন? কোন নাটকের কথা? যেমন প্রধানমন্ত্রী ওখানে গেলেন, আপনারা তাকে ঢুকতে দিলেন না, ওইখানে দাঁড়ায় থাকলেন, দাঁড়ায় থাইকা এসে মিথ্যা কথা বললেন যে আমি তো এই শোক বই আনতে গেছিলাম। আমি আপনাকে এটা, আমাদের ক্যামেরায় আছেন, আমাদের ক্যামেরায় উনি দাঁড়ায় আছেন, আপনি আনসারটা শুনবেন। জি জি বলেন। আনসারটা আমি এই জায়গায় বলবো, একটা দেশের প্রধানমন্ত্রী বৈধ হোক অবৈধ হোক, সে প্রধানমন্ত্রী, তার একটা চেয়ার আছে, আমি চেয়ারকে স্যালুট করি। আমার কথাটা এখন সেই প্রধানমন্ত্রী যখন গিয়েছেন, এটা সত্যি দেশ, এবং আপনিও জানেন, যারা সন্তানের মা বাবা তারা জানেন যে সন্তান চলে গেলে কেমন লাগে হঠাৎ করে। তো সেই মুহূর্তে অচেতন ছিলেন উনি ইনজেকশনে। বাট প্রধানমন্ত্রী যখন গুলচত্বর পর্যন্ত গিয়েছেনই, আপনি একটা জিনিস দেখেছেন, আমরা শুধু আওয়ামী লীগের সাথেই যুদ্ধ করছি না। আমি কিন্তু অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলছি। আমরা এত অপকৌশলে আমরা এত অপকৌশলে পতিত যে সেই সময় আমরা সহ সিনিয়র, আমি তো খুব নগণ্য কর্মী, সিনিয়র নেতৃবৃন্দ, স্ট্যান্ডিং কমিটির অনেকগুলো মেম্বার ছিলেন, ভিতরে কাউকেই কিছু বলা হয় নাই। যারা দায়িত্বহীন ব্যক্তি, আমি বুঝি না তারা কার লোক, তারা বিবৃতি দিয়েছে, তাদের এই বিবৃতি কিন্তু কোনো হিসাবের মধ্যে আসে না। 500 কম বিবৃতি আমরা পেয়েছি, কার বিবৃতি আপনি হিসাব করবেন না? আপনি বলেন তো, যিনি প্রেসের সামনে বলেছেন। আমি কিন্তু প্রেসের সামনে পরবর্তীকালে বেরিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এবং আপনারা অনেকে বলেছেন যে বেরিস্টার মওদুদ আহমেদ ঠিক বলেন নাই। শিমুল বিশ্বাসের বক্তব্যটা কি কার লোক বলছেন? আমি কিন্তু এই মুহূর্তে সিনিয়র নেতাদের পক্ষে কথা বলছি, এই কারণে যে আমি অবশ্যই প্রধানমন্ত্রীকে কোন সিনিয়র নেতাদের কার পক্ষে। কিন্তু আমার একটা কথা আছে খালেদ ভাই, আমার কথাটা হলো, একজন মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি খালেদা জিয়াও কিন্তু 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। আমি তার পাশে অনেকবার, আমি করতেছি, আমি তার পাশে দেখে বলছি যে ডিজিএফআই কি, মানে ওখানে এসএসএফ রা তারা কাউকে চিনে না প্রধানমন্ত্রী ছাড়া। সেই এসএসএফ রা ভেতরে একবারও কিন্তু যান নাই, একবারও চেক করতে যান নাই। এবং ওই চাবিটা এবং আপনি শুনেন, হাসি পাওয়ার এখানে আমি কিন্তু প্রথমেই বলছি প্রধানমন্ত্রীকে যেতে দেওয়া একজন প্রধানমন্ত্রী যাবেন, উনার এসএসএফ রা ভেতরে দেখবেন, তখন না আমরা বুঝবো যে প্রধানমন্ত্রী আসছেন। আমরা টেলিভিশনে অনেকক্ষণ আগে থেকে দেখছি, আমাদের ভুলটুকু আমরা কিন্তু বলেছি, যিনি দায়িত্বশীল ব্যক্তি না, দুই দিকেই তো আপনার বুঝতে হবে, যিনি দায়িত্বশীল